বন্ধুরা, আজ শোনাব নিহার রঞ্জন গুপ্তর গোয়েন্দা গল্প সংকেত। আপনারা নিশ্চয় জানেন যে নিহার রঞ্জন গুপ্তর অনবদ্য সৃষ্টি গোয়েন্দা চরিত্র কিরিটি রায়। কিরিটি রায় মানেই গভীর কোনো রহস্যের খুব সহজ সমাধান। চলুন শোনা যাক গোয়েন্দা গল্প সংকেত। আর হ্যাঁ, সবার প্রতি ছোট্ট একটা অনুরোধ, গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে গল্প বাতায়নের সঙ্গে থাকবেন। চলুন শোনা যাক নিহার রঞ্জন গুপ্তর গোয়েন্দা গল্প সংকেত। কিরিটি পায়ের পরে পা তুলে টেবিলটার পরে রেখে মৃদু মৃদু নাচাচ্ছিল। খোলা জানালা পথে দিনান্তের শেষ সূর্যরশ্মি কৃষ্ণচূড়া গাছটার পত্রবহুল শীর্ষে শীর্ষে শেষ পরশটুকু দিয়ে যাচ্ছে, দৃষ্টি সেই দিকেই প্রসারিত। আমি সেদিনকার দৈনিক রাজপথটার পাতা উল্টাচ্ছিলাম। হঠাৎ এক সময় কিরিটির কণ্ঠস্বরে চোখ তুলে তাকালাম। কিরিটি বলছিল, পাজল কাকে বলে জানিস সুব্রত? কাকে বলে? প্রশ্ন করলাম স্মিত হাস্যে। পাজল অর্থাৎ যা চিন্তাশক্তির ঘূর্ণাবর্ত রচনা করে। কিছুদিন হলো রাত্রে শৈলেশদের ওখানে আজকাল ব্রিজ খেলতে যাই। শৈলেশ? ও আমাদের নতুন ব্যারিস্টার সাহেব? হ্যাঁ, আগামীকালের উদীয়মান ব্যারিস্টার শৈলেশ বোস। মিস্টার বাসু, বার অ্যাট ল। তোরা জানিস না, ব্রিজ খেলায় ও ভারী ওস্তাদ একজন। 15-20 দিন ধরে খেলে দেখলাম আমাদের প্রতি রাত্রেই প্রায় 4-5টা করে রাবার করেছে। অদ্ভুত ক্যালকুলেশন। মনে হয় এক পিঠ খেলবার পরই বাকি 3 হাতের তাস ও যেন প্রত্যেকটি জেনে নিচ্ছে। আজও রাত্রে শৈলেশের ওখানে ব্রিজ খেলবার নিমন্ত্রণ আছে। কিছুদিন ধরে আমিও ব্রিজ খেলা শুরু করেছি। কিরিটি সে কথা জানে, বোধহয় ও সেই জন্যই কথাটা বললে। কিন্তু একটু আগের পাজল কথাটার সঙ্গে ওর কথার শেষাংশের সম্পর্কটা ঠিক কী বুঝে উঠতে পারলাম না। জানি ওকে ভালো রকমই নিজে থেকে কিছু না বললে জিজ্ঞাসাবাদ করে কোনো কিছুই জানা যাবে না। বলবে তো নাই, বিরক্ত হবে। হঠাৎ এমন সময় আবার কিরিটি নিজে থেকেই বলে ওঠে, সেটাই হয়েছে আমার কয়েকদিন থেকে বর্তমান পাজল। আমি শৈলেশকে কলেজ থেকে জানি, অঙ্কে মাথা ছিল না বলেই আর্টস নিয়েছিল। তাছাড়া বুদ্ধির ব্যাপারে ও চিরদিনই একটু ভোতাই দেখেছি। হঠাৎ সেই শৈলেশ বিলাত ঘুরে কয়েকটা ডিনার দিয়ে বাপের পয়সায় ব্যারিস্টারির ছাপ নিয়ে এসে বুদ্ধিমান বনে গেল। হাউ ইজ দ্যাট? বিলেত দেশটা কি তাহলে সত্যি মাটির নয়? অঙ্কে মাথা ছিল না বলেই যে ব্রিজ খেলতে মাথা খেলবে না, তাই বা তোর কেমন যুক্তি কিরিটি? না, ভালো ব্রিজ খেলতে হলে কেবল প্র্যাকটিসই নয়, অঙ্কশাস্ত্র জানা দরকার। বুদ্ধি বিবেচনা ও বিচার শক্তি না থাকলে ভালো ব্রিজ খেলা চলে না। শৈলেশের কোনোটাই নেই, অবশ্য যদি আমার নিজস্ব বিশ্লেষণ ঠিক হয়ে থাকে। দ্যাট ইজ দ্য পাজল, ধাঁধা। বলতে বলতে হঠাৎ কথার মোড় ঘুরিয়ে বলে, তুইও ব্রিজ খেলায় বর্তমানে শুনি অনেস্টলি হাত পাকাচ্ছিস। চল না, যাবি শৈলেশের ওখানে আজ রাত্রে খেলতে? তোকে পেয়ে নিশ্চয়ই ও খুশি হবে। বিশেষ কোনো কাজকর্ম নেই হাতে। বললাম, বেশ তো। গাড়ি চালাতে চালাতে একসময় কিরিটি বললে, একটা কথা তোকে বলা হয়নি। শৈলেশের ওখানে যে ব্রিজ খেলা হয় সেটা ঠিক, কিন্তু নট এ গেম ফর দ্য গেমস শেক। মানে ঠিক 2-10 টাকার খেলা নয়। একটা রাবার মানেই 500 টাকা। বলিস কি? তাহলে বল জুয়ো খেলা। স্টিয়ারিংয়ে হাত রেখে গাড়ি চালাতে চালাতে সামনের দিকে দৃষ্টি নিবদ্ধ করে কিরিটি মৃদুস্বরে বলে, তা এক প্রকার জুয়ো খেলাই বটে, যদিও জুয়ো ব্যাপারটাই সম্পূর্ণ আপেক্ষিক। আপেক্ষিক? তা নয় তো কি? জীবনে বেঁচে থাকবার চেষ্টা মাত্রই তো জুয়ো খেলা। জুয়ো কে না খেলছে বল? কিরিটির আজকের কথাটা শুনে যেন বিস্ময়ে থ হয়ে গেলাম। কিরিটির মুখে কোনোদিন এমন কথা শুনব স্বপ্নেরও অগোচর। কারণ ওর সঙ্গে প্রথম আলাপের সময় থেকেই একটা জিনিস বরাবর লক্ষ্য করেছি, চরিত্রের দিক দিয়ে কিরিটির একটা লৌহ কঠিন নীতি আছে, যা এক প্রকার দুর্ভেদ্য বললেও চলে। নীতির কোনো বিকার নেই বটে, তবে মানসিক একটা অসাধারণ সত্যতা আছে।
আছে একটা চারিত্রিক নিষ্ঠা, বস্তুত যার জন্য চিরদিন ওকে আমি গোপনে শ্রদ্ধা করেছি, আন্তরিক ভালোবেসেছি। সেই কিরিটি, যখনকার কথা বলছি, বালিগঞ্জ অঞ্চলে অভিজাত সম্প্রদায়ের সুরম্য অট্টালিকার চাপে ওদিকটা তখনও তেমন ঘিঞ্জি হয়ে ওঠেনি। ইতস্তত বিক্ষিপ্ত কয়েকখানা বাড়ি, আর বেশিরভাগই তখন পোড়ো জমি, ধানের ক্ষেত। লেক তখনও মানুষের কল্পনার বাইরে। শৈলেশের পিতা রাধামোহনবাবু কলকাতা শহরের একজন বিখ্যাত ব্যবহারজীবী ছিলেন। জীবনে তিনি প্রচুর অর্থ উপায় করেছিলেন। একমাত্র ছেলে শৈলেশ। ইচ্ছা ছিল ছেলেকে বিলাত থেকে ব্যারিস্টারি পাশ করিয়ে এনে হাইকোর্টে তার পসারটা জমিয়ে দিয়ে যাবেন। কিন্তু মানুষ ভাবে এক, হয় আর। ছেলেকে বিলাত পাঠিয়ে বালিগঞ্জের দিকে জমি কিনে বাড়ি তৈরি শুরু করলেন। দেখতে দেখতে 4-4টে বছর কেটে গেল। শৈলেশ ব্যারিস্টারি পাশ করে কন্টিনেন্টে তখন ট্যুর করে বেড়াচ্ছে। এদিকে শৈলেশের বিলাত যাবার বছরখানেক পরেই শৈলেশের পিতা আকস্মিকভাবে একদিন হাইকোর্টের মধ্যেই পক্ষাঘাত রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হলেন। পুত্রস্নেহে অন্ধ পিতা দূরপ্রবাসী পুত্রকে এ দুঃসংবাদ দিয়ে ব্যস্ত করতে চাইলেন না। শৈলেশের বয়স যখন মাত্র 12 বছর, তখনই তার মাতৃবিয়োগ হয়েছিল। রুগ্ন অসুস্থ শৈলেশের পিতার বাড়িতে অনেক দাসদাসী আছে বটে, কিন্তু সত্যিকারের আপনার জন কেউ ছিল না। দূরসম্পর্কীয় আত্মীয় স্বজনের দল এসে শৈলেশের পিতার চারপাশে ভিড় করে দাঁড়ালো। ক্রমে নতুন বাড়িও নির্মাণ শেষ হলো। আত্মীয়দের দল রুগ্ন শয্যাশায়ী শৈলেশের পিতাকে নিয়ে নতুন বাড়িতে উঠে এলো। দীর্ঘকাল শয্যাশায়ী থেকেও ত্রুটি কোথাও রাখেননি ভদ্রলোক। আগের মতোই সব চলতে থাকে। দীর্ঘ 4 বছর পরে শৈলেশ যেদিন বোম্বেতে এসে জাহাজ থেকে নামল, সেই দিনই দীর্ঘ অদর্শনের তীব্র ক্ষুধা বুকে নিয়েই তার পিতার শেষ নিঃশ্বাস বায়ুস্তরে মিলিয়ে গেল। তারপর লোকে দেখলে ও জানলে সদ্য বিলেত প্রত্যাগত নব্য ব্যারিস্টার মিস্টার শৈলেশ বাসু প্র্যাকটিস শুরু করেছে হাইকোর্টে, এবং সেই সঙ্গে সঙ্গেই অন্দর থেকে ক্রমে 1-2 করে আত্মীয়ের দল অগস্ত্য যাত্রা করতে লাগলো নিঃশব্দে। অকৃপণভাবেই খরচ করে অতি আধুনিক কেতায় তৈরি হয়েছিল জাহ্নবী ভবন। বাড়ির জাঁকজমক, শৈলেশের চালচলন দেখে বহু লোকেরই ঈর্ষার উদ্রেক যে হয়, একথা সকলেই জানে। পাঁচমুখে প্রকাশ্যেই শৈলেশের ধনদৌলতের কথা আলোচিত হতো। ঘাগি উকিল ছিলেন শৈলেশের পিতা, বহু টাকা রেখে গেছেন, অগন্তি। তা না হলে এখনও এমন চালচলন বজায় রাখে কি করে? ব্যারিস্টারি করে একটি কপর্দকও আজ বছর 2 শৈলেশ যে রোজগার করেনি, তা বাড়ির সকলেই জানতেন। শৈলেশ কিন্তু বেপরোয়া। বিলাত থেকে শৈলেশ আর কিছু শিখে আসুক আর নাই আসুক, ব্রিজ খেলায় সে যে একজন ওস্তাদ হয়ে এসেছে, এ কথাটা কিন্তু অল্পদিনের মধ্যেই হঠাৎ কেমন রাষ্ট্র হয়ে গেল বিশিষ্ট একটি মহলে। নিত্য নিয়মিত শৈলেশের বাড়িতে রাতের পর রাত ব্রিজের আসর বসতে লাগল, এবং আসরে অনেকেই হানা দিতে শুরু করলে। শৈলেশ লোকটা দেখতে অত্যন্ত সুপুরুষ, কথায় বার্তায় চালচলনে বিশেষ কেতাদুরস্ত, আচার ব্যবহারে আমির বললেও চলে, আলাপ জমাতেও সে অদ্বিতীয়। শীঘ্রই সে আধুনিক বিশেষ একটি সমাজে একটি বিশেষ স্থান করে নিল। ব্রিজ খেলার আসরটি কিন্তু আসলে ছিল প্রকাশ্যেই পুরোপুরি একটি জুয়ো খেলার আসর। আসরে সকলে তা জেনেই আসত। শয়ে শয়ে হাজারে হাজারে টাকা প্রতি রাত্রে ভোজবাজির মতো যেন ডানা মেলে উড়ে চলেছে এক পকেট থেকে অন্য পকেটে। কথাটা একান ওকান হতে হতে অকস্মাৎ কিরিটির কানেও আসতেই স্বেচ্ছায় গিয়ে সে একদিন আড্ডায় হাজির হলো। সল্লাসে শৈলেশ তাকে আহ্বান জানালো ব্রিজের আসরে। 2-4 দিন আসরে নিয়মিত হাজিরা দিয়েই একটা জিনিস কিরিটি আবিষ্কার করলে, খেলাটা প্রায় প্রতি রাত্রেই একদিকেই গতি নেয়। যে পক্ষেই শৈলেশ থাকে অনিবার্যভাবেই সেই পক্ষেরই জিত হয়। সংক্ষেপে কিরিটি গাড়ির মধ্যেই ব্রিজ আসরের ইতিহাসটা আমাকে শুনিয়ে বললে, বাকি ঘটনা তুই এবার চোখ মেলে নিজে দেখবি ও মনে মনে পর্যবেক্ষণ করবি। এই যে আমরা এসে গেছি,
বলতে বলতে একটা গেটওয়ালা বাড়ির মধ্যে আমরা এসে প্রবেশ করলাম। সামনেই প্রকাণ্ড ঘোরানো পেটিকো, একপাশে টেনিস লন। পেটিকোর নিচে তখন খান 7-8 নানা আকারের দামি দামি গাড়ি দাঁড়িয়ে। গাড়ি থেকে নেমে কিরিটিকে অনুসরণ করলাম। প্রশস্ত হলঘর, একধারে দোতলায় উঠবার সিঁড়ি। সমস্ত বাড়িটা যেন একেবারে কবরখানার মতোই স্তব্ধ। হঠাৎ গাটা যেন কেমন ছমছম করে উঠল। প্রশস্ত হলঘরখানি সোফা ও সেটিতে সুসজ্জিত, মেঝেতে পুরো কার্পেট বিছানো। একটিমাত্র ডিম্বাকৃতি সিলিং থেকে ঝুলন্ত বাতি থেকে যে আলো বিচ্ছুরিত হচ্ছিল, অত বড় হলঘরটাকে আলোকিত করতে মোটেই সেটা পর্যাপ্ত নয়। সমগ্র ঘরখানি জুড়ে আলো ছায়ার যেন একটা লুকোচুরি চলেছে। নিঃশব্দে আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলাম। স্বল্পালোকিত একটা টানা বারান্দা। বারান্দার একেবারে শেষ প্রান্তে পৌঁছতেই বহু লোকের মিলিত কণ্ঠের মৃদু গুঞ্জনধ্বনি কানে এসে প্রবেশ করল। সামনেই একটা ঘরের দরজায় ঝুলন্ত পর্দার অন্তরাল থেকে মৃদু চাপা আলোর একটা ইশারা বাইরের টানা বারান্দায় এসে যেন অনধিকার প্রবেশ করেছে। প্রথমে কিরিটি ও পশ্চাতে আমি পর্দা সরিয়ে নির্দিষ্ট কক্ষমধ্যে গিয়ে প্রবেশ করলাম। গুড ইভিনিং এভরিবডি। কিরিটির মৃদু সংযত কণ্ঠস্বরে মুহূর্তে ঘরের মধ্যে উপস্থিত সকলেরই দৃষ্টি আমাদের উপর এসে পড়ল। পরিচয় করিয়ে দিই, আমার বন্ধু সুব্রত রায়, মিলিয়নিয়ার। পরিচয়ের পালা সাঙ্গ হলো একে একে, এবং পরিচয়ই বুঝলাম এখানে যারা উপস্থিত সকলেই অর্থসম্পন্ন ও উচ্চ স্তরের বাসিন্দা। প্রথমেই পরিচয় হলো রামগড়ের কুমার বাহাদুর হরিরামের সঙ্গে। বছর 5 হলো বাপের মৃত্যুর পর তিনি এখন এস্টেটের সর্বেসর্বা। দ্বিতীয়, নিমতের জমিদার সুখেন্দু রানা। তৃতীয়, বিখ্যাত জুয়েলার গুর্জনওয়ালা শেঠ। চতুর্থ, মিরপুর এস্টেটের সেক্রেটারি ও সর্বময় কর্তা ধনপতি ঘোষাল। এরা ছাড়া বাকি সব কেউ বিখ্যাত অ্যাডভোকেটের পুত্র, কেউ বিজনেসম্যান, কেউ ব্রোকার ইত্যাদি। সকলেরই হাতে কফির পাত্র। ঘরের একপাশে একটা টেবিলে বুফে সাজানো, নানা প্রকারের দেশি বিলিতি খানা সুসজ্জিত। কেউ কেউ খাচ্ছেনও কফি পানের সঙ্গে সঙ্গে। আলাপ আরও কিছুক্ষণ চলল। তারপর সকলে উঠল এবারে ব্রিজ খেলার ঘরে। এটা একটা এন্টিরুম বললেও চলে, নাতি প্রশস্ত। ঘরের মধ্যখানে একটি সুদৃশ্য চকচকে চৌকা টেবিল। টেবিলের পরে সবুজ বনাত, তার উপরে পাতা একটা সরু গ্লাস। টেবিলের চারপাশে 8খানা সবুজ রঙের চামড়ার গদিমোড়া উজ্জ্বল পালিশ করা চেয়ার। মাথার উপরে সিলিং থেকে ডিম্বাকৃতি সবুজ শেডে ঢাকা একটি অত্যন্ত শক্তিশালী বৈদ্যুতিক আলো ঝুলছে। আলোর ডুমটি এমনিভাবে লাগানো যাতে করে কেবলমাত্র টেবিলের পরেই আলো পড়ছে, বাকি ঘরটিতে একটা আবছা আলো আধারি। সমস্ত ঘরখানা জুড়ে যেন একটা অদ্ভুত স্তব্ধতা। প্রথমেই আজকের খেলার পার্টনার বাছাই করা নিয়ে একটু বাকবিতণ্ডা হলো, তারপর সেটা সমাধান হয়ে গেল। কিরিটি ও রামগড়ের কুমার বাহাদুর এক পক্ষে, অন্য পক্ষে নিমতের জমিদার ও শৈলেশ। খেলা শুরু হলো। কতক্ষণ খেলা হয়েছে খেয়াল নেই। টেবিলের ঠিক মধ্যস্থলে দুটি সুদৃশ্য রৌপ্য নির্মিত প্লেট ইতিমধ্যে এ সময় রাখা হয়েছিল। একটা তার প্রায় শূন্য, অন্যটায় নোটের স্তূপ জমা হয়ে উঠেছে। আমি গভীর মনোযোগের সঙ্গে খেলার গতি পর্যবেক্ষণ করছিলাম। সত্যি কিরিটির কথাই ঠিক, জিত হচ্ছে বারবার শৈলেশের দলেরই। এবং আরও আশ্চর্য লাগছিল, প্রতিদানেই শৈলেশের পক্ষের হাতের তাসই যেন ভালো পড়ছে। কেমন করে এটা সম্ভব? অথচ তাস তো প্রতিবারই সাফলিং চলেছে বেশ ভালো করেই। তবে একই রহস্য। সে রাত্রির মতো খেলা যখন প্রায় শেষ হয়ে এসেছে, কিরিটির মুখের দিকে চেয়ে মনে হলো সে বিশেষ কোনো কারণে যেন হঠাৎ বেশ উৎফুল্ল হয়ে উঠেছে। সমস্ত মুখে একটা চাপা আনন্দের জ্যোতি। কিরিটির ওই ধরনের চাপা আনন্দোচ্ছ্বাসের সঙ্গে আমি অভ্যস্ত। কোনো কঠিন সূত্রের মীমাংসায় সে পৌঁছেছে। যা হোক, একটু পরেই সে রাত্রের মতো খেলা সাঙ্গ হলো। আজ কিরিটির ও তার পার্টনারের হার প্রায় 1500 টাকা করে হবে, কিন্তু মনে হলো কিরিটির তাতে তিলমাত্র দুঃখবোধ যেন নেই।
রাত্রি প্রায় 1:30। আজ আর তোর বাসায় ফিরে কাজ নেই সুব্রত, চল রাতটা আমার ওখানেই থাকবি। গাড়ি চালাতে চালাতে কিরিটি আমাকে বললে। বুঝলাম কোনো কিছু সে আমার সঙ্গে আলোচনা করতে চায়। তার প্রস্তাবে সম্মত হলাম। সমগ্র শরীরের স্নায়ুতে স্নায়ুতে যেন কেমন একটা ক্লিষ্ট অবসাদ বোধ করছিলাম। বোধহয় অনেকক্ষণ জেগে আছি, তাই এই অবসন্নতা। একটা লম্বা ঘুম দিতে পারলে বোধহয় শরীরের এই অবসন্নতা যেত। নির্দিষ্ট শয্যায় এসে শুতেই দু চোখের পাতা অসহ্য ঘুমে যেন জড়িয়ে এলো। শেষবারের মতো একবার চোখ চেয়ে দেখলাম কিরিটি নিঃশব্দে দুটি হাত পেছনের দিকে আবদ্ধ করে ঘরের মধ্যে পায়চারি করছে। কতক্ষণ ঘুমিয়েছিলাম মনে নেই। ঘুম যখন ভাঙল, রাত্রি কিছুটা অবশিষ্ট আছে, খোলা জানালা পথে চোখে পড়ল রাত্রি শেষের ধূসর আবছা আকাশের এক টুকরো। ঘরের মধ্যে তখনও আলো জ্বলছে এবং ঠিক আলোর সামনে টেবিলের পরে কি একটা বস্তু যেন কিরিটি ম্যাগনিফাইং গ্লাসের সাহায্যে গভীর মনোযোগের সঙ্গে পরীক্ষা করছে। ব্যাপার কি কিরিটি, ঘুমোতে যাসনি তুই? কিরে, ঘুম হলো? সামান্য একটু সলিউবল বারবিটন খেয়েই ঘুমিয়ে পড়লি? সলিউবল বারবিটন? হ্যাঁ, এক প্রকার ঘুমের ঔষধ। ফার্মাকোলজিতে বলে এ হোয়াইট ক্রিস্টালাইন পাউডার, অর্ডারলেস, টেস্ট বিটার, সলিউবল ইন ওয়াটার। বাকিটা বুঝতে কষ্ট আর হবে না নিশ্চয়ই। চকিতে আমার সংক্ষুব্ধ চিন্তাজালের পরে যেন একটা আলোর ঝাপটা এসে পড়ল। পরপর অনেক কথাই মনের মধ্যে খেলে গেল। বলে কি? তবে কি তুই বলতে চাস? কিরিটি আমার বক্তব্যকে শেষ করতে না দিয়েই বলে ওঠে, একজাক্টলি সো। মাথার মধ্যে সমস্ত যেন কেমন গোলমাল হয়ে যাচ্ছে, সব কিছুই কেমন যেন জট পাকিয়ে যাচ্ছে। শয্যা ছেড়ে কিরিটির পাশে উঠে এসে দাঁড়ালাম। কিরিটি ততক্ষণে আবার তার হাতের বস্তুটি নিয়ে মনোযোগী হয়ে পড়েছে। চেয়ে দেখি কিরিটি ম্যাগনিফাইং গ্লাসটা দিয়ে পরীক্ষা করছে একটা তাস। কি দেখছিস অমন করে তাসটার মধ্যে রে? মুখ না তুলেই মৃদু হেসে কিরিটি জবাব দেয়, গোলাম টেক্কা রাজা ও বিবি দেখিতে জানিলে শুধু নহে ছবি। 1 2 3 4 পাঞ্জা ছক্কা, 8 9 10 দিলে একবাদ ফক্কা। বুঝলাম। তারপর? চর্যবৃত্তিতে যে হাত আমার সাফাই বেশ, এই তাসটি তার প্রমাণ। বলতে বলতে তাসটা তুলে একবার নাচিয়ে কিরিটি হেসে ফেলে। এই তাসটা গত রাত্রে খেলার টেবিল থেকে চুরি করে এনেছি। হঠাৎ? কারণ এই তাসটি ভালো করে পরীক্ষা করলেই সকল রহস্য পরিষ্কার হয়ে যাবে, মূল সংকেতটি চোখে পড়বে। তাসটা কিরিটির হাত থেকে নিয়ে অনেকক্ষণ ধরে উল্টে পাল্টে দেখলাম, কিন্তু কিছুই রহস্যজনক তাসটার মধ্যে চোখে পড়ল না। পেলি না কিছু? না। এই নে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে আর একবার দেখ। আবার দেখলাম কিরিটির নির্দেশ মতো ম্যাগনিফাইং গ্লাসটার সাহায্যে। তবু কিন্তু তাসটার মধ্যে তেমন বিশেষ কিছুই দর্শনীয় খুঁজে পেলাম না। বললাম, কই, কিছুই তো দেখতে পাচ্ছি না। কিরিটি এবারে একটা কাগজের পরে একটা নকশা এঁকে বললে, ভালো করে চেয়ে দেখ, তাসের পেছনে যে স্টারগুলো আছে তাদের ঠিক ওপরে ও নিচে দুটি তারা বা স্টারের মধ্যখানে এক সাংকেতিক অক্ষরটি আছে। আজ তাস খেলবার সময় লক্ষ্য করে দেখিস, প্রত্যেকটি তাসেই ওই রকম বিভিন্ন সাংকেতিক অক্ষর বসানো আছে। দুপুরের দিকে কিরিটি ঘণ্টা কয়েকের জন্য বাইরে ঘুরে এলো। ওই দিন রাত্রেও আবার তাসের আড্ডায় গিয়ে নিয়মিত বসা হলো। রাত্রে ব্রিজের আসর যখন ভাঙল, সময় তখন প্রায় 12:30। কিরিটি গাড়ি চালাচ্ছে, আমি পাশে বসে। কিছু দূর এসে হঠাৎ রাস্তার একপাশে গাড়িটার ব্রেক কষে একটা সিগার নিয়ে তাতে অগ্নিসংযোগ করল। 5 10 15 মিনিট করে প্রায় 45 মিনিট অপেক্ষা করবার পরপর 3খানা গাড়ি আমাদের আশপাশে এসে নিঃশব্দে দাঁড়ালো। একখানা গাড়িতে রামগড়ের কুমার বাহাদুর হরিরাম, দ্বিতীয়টায় নিমতের জমিদার সুখেন্দু রানা, তৃতীয় গাড়িতে অ্যাডভোকেট সলিল বসু। কিরিটি গাড়ি থেকে নেমে ওদের বললে, গাড়ি আপনাদের এখানেই ড্রাইভারের জিম্মায় থাকবে, আমার গাড়িতে আপনারা সকলে আসুন। কিরিটির আহ্বানে সকলে এসে ওর গাড়িতে উঠে বসল। কিরিটি গাড়িতে স্টার্ট দিল।
বুঝলাম গাড়ি ঘুরে চলেছে শৈলেশের বাড়ির দিকেই। গেট বন্ধ হয়ে গিয়েছিল, দারোয়ানকে ডাকিয়ে গেট খোলানো হলো। কলিং বেল টিপতেই ভৃত্য একটু পরে সেই দরজা খুলে দিল। কিরিটি প্রশ্ন করলে, সাহেব কি ঘুমিয়েছেন? আগে এইমাত্র তিনি শুতে গেলেন বোধহয়। সাহেবকে বলো গিয়ে কুমার বাহাদুর তার সঙ্গে একবার দেখা করতে চান, খুব জরুরি। ভৃত্য আমাদের সকলকে পার্লারে বসিয়ে ওপরে চলে গেল। মিনিট দশেকের মধ্যেই শৈলেশ নিচে নেমে এলো, পরিধানে স্লিপিং গাউন, মুখে পাইপ। আমাদের সকলকে এত রাত্রে এভাবে আবার ফিরে আসতে দেখে সে যে বেশ বিস্মিতই হয়েছে, ওর চোখ মুখ দেখেই তা বোঝা গেল। কি ব্যাপার কি? জবাব দিল কিরিটি, শৈলেশ, কুমার বাহাদুরের হয়ে তোমার কাছে আমি 50,000 টাকার দাবি জানাচ্ছি। 50,000 টাকার দাবি? বিস্ময়ে ও যেন একেবারে হা হয়ে গেছে। হ্যাঁ, তুমি ব্রিজ খেলবার ছল করে অন্যায়ভাবে ওর কাছ হতে আজ পর্যন্ত 50,000 টাকা ঠকিয়ে নিয়েছ। শৈলেশ এতক্ষণে বোধহয় ব্যাপারটা বুঝতে পারল। বললে, অন্যায় নয়, বলতে পারো জুয়ো খেলায় উনি হেরেছেন, আমি জিতেছি। জুয়ো খেলায় হার জিত আছেই, উনি কচি খোকাটি নন, আগাগোড়াই উনি জানতেন যে জুয়ো খেলছেন। আর যদি উনি জিততেন, আমাকে কি টাকাটা ফিরিয়ে দিতেন? শাট আপ ইউ চিট। এবারে কুমার বাহাদুর গর্জন করে ওঠে, ওর নাম জুয়ো খেলা, শয়তান! ল্যাঙ্গুয়েজ প্লিজ কুমার বাহাদুর, এটা একজন ভদ্রলোকের বাড়ি। ভদ্র আচরণ না করলে আমি বাধ্য হব তার ব্যবস্থা করতে। নির্ভীক কঠিন স্বরে শৈলেশ জবাব দেয়। শোনো শৈলেশ, তোমার এখানে ব্রিজ খেলাটা সত্যিকারের জুয়ো খেলা যদি হতো কিছু বলবার ছিল না, কিন্তু তুমি বেশ ভালো করেই জানো কীরকম চালাকি করে তুমি ব্রিজ খেলো। চালাকি কীরকম? তোমার প্রত্যেকখানা তাসের পেছনে সাংকেতিক অক্ষর বসানো, যার সাহায্যে তুমি প্রত্যেকের হাতের তাস না দেখেও জানতে পারো। সাংকেতিক অক্ষর বসানো? হ্যাঁ। কিরিটির কণ্ঠস্বর বজ্রকঠিন। কি পাগলের মতো আবল তাবল বকছ রায়? বেশ, চলো, তোমার খেলার তাসগুলো ড্রয়ার থেকে বের করবে। চলো, তোমার চোখের পরেই দেখিয়ে দেব কি চাই আমি। বেশ, চলো। সকলে এসে খেলার ঘরে প্রবেশ করলাম। ড্রয়ার থেকে তাস বের করা হলো, কিন্তু আশ্চর্য, কোনো তাসই তন্ন তন্ন করে খুঁজেও গতরাত্রের দেখা সাংকেতিক চিহ্ন কিছুই খুঁজে পাওয়া গেল না। সকলেই হতভম্ব। কিরিটি নিজে আর একবার তাসগুলো দেখে হঠাৎ ঘুরে দাঁড়িয়ে সোজা দৃষ্টিতে তাকালো শৈলেশের দিকে। শৈলেশ, আমি কিরিটি রায়। আমার চোখে ধুলো দেওয়া তোমার সাধ্যাতীত। যে তাস দিয়ে প্রত্যহ খেলা হয় সে তাস নয়, কারণ আজ যে তাস নিয়ে খেলা হয়েছে তার প্রত্যেকটিতে আমি নখের আঁচড় বসিয়ে দাগ কেটে দিয়েছি। বের করো সেই তাস, বের করো, কোথায় রেখেছ সেই তাস। মুহূর্তে দপ করে ঠিক এমনি সময় ঘরের বাতি গেল নিভে। নিশ্ছিদ্র অন্ধকারে ঘরটা যেন বিলুপ্ত হয়ে গেল চোখের পলক ফেলতে না ফেলতে। কিরিটির নির্দেশ মতো আমিও সতর্ক হয়ে গেলাম। কিরিটির পকেটে টর্চ বাতি ছিল, সে বোতাম টিপে বাতি জ্বালালো। সকলেই হতভম্ব, চকিত। কিন্তু টর্চের আলোয় ঘরের মধ্যে কোথাও শৈলেশের টিকিটিরও দর্শন পাওয়া গেল না। হাওয়ার মতোই যেন সে উবে গেছে ঘরের মধ্য থেকে। সুইচ টিপে আবার ঘরের বাতি জ্বালানো হলো। না, সত্যি শৈলেশ ঘরের মধ্যে নেই। কিরিটির চোখে মুখে কিন্তু এতটুকুও উদ্বেগের চিহ্ন পর্যন্ত নেই। একান্ত নির্বিকারভাবে সে টেবিলের ড্রয়ারগুলো পরীক্ষা করতে লাগলো। 3টে ড্রয়ারের একটায় চাবি দেওয়া। পকেট থেকে একগোছা চাবি বের করে তার মধ্যে থেকে একটা চাবি বেছে লাগাতেই চাবি ঘুরে গেল এবং ড্রয়ার খুলতেই তার মধ্যে অভীষ্ট তাসজোড়া পাওয়া গেল। আলোর সামনে কিরিটি তাসগুলো সকলের চোখের সামনে মেলে বললে, এই দেখুন, প্রত্যেকটা তাসেরই পিছনে ওপরে নিচে সাংকেতিক অক্ষর বসানো, এবং এই সংকেতের সাহায্যেই সে সকলের পর খেলায় টেক্কা দিয়ে দান জিতে নেয়। কিন্তু আর নয়, কাল আপনারা সকলে আমার ওখানে আসবেন, সব আমি এক্সপ্লেন করে দেব। শৈলেশ এই ঘরের মধ্যে কোনো গুপ্ত দ্বারপথে নিশ্চয়ই আত্মগোপন করেছে। এখন সেই গুপ্ত দ্বারপথে খুঁজে তাকে অনুসরণ করা বৃথা, কারণ সে নিশ্চয়ই এতক্ষণে আমাদের নাগালের বাইরে। রাতও অনেক হয়েছে। কুমার বাহাদুর, কাল সকালে আমার ওখানে আসতে কিন্তু ভুলবেন না।
আই উইল ডিসাইড ইওর কেস। সে রাত্রে কিরিটের ওখানে ফিরে এসে বাইরে থেকেই আমাদের নজরে পড়ল তার বাইরের ঘরে আলো জ্বলছে। ব্যাপার কি, এত রাত্রে তোর কাছে আবার কে এলো? কিরিটি ঘরের দিকে অগ্রসর হতে হতে বললে, অনুমান যদি আমার মিথ্যে না হয় তাহলে শৈলেশই আমাদের জন্য অপেক্ষা করছে। শৈলেশ? হ্যাঁ সত্যি, বাইরের ঘরে ঢুকে দেখলাম মুহ্যমানের মতো শৈলেশী দুহাতের মধ্যে মাথা গুজে বসে আছে একটা সোফার পরে। আমাদের পদশব্দে ও মুখ তুলে তাকালো। সমস্ত মুখখানায় যেন একটা সর্বহারার রিক্ততা, রক্তশূন্য ফ্যাকাশে। হঠাৎ কিরিটিকে সামনে দেখে শৈলেশ উঠে এসে তার হাত দুটো চেপে ধরে বললে, আমাকে বাঁচাও ভাই, এমনি করে আমাকে সাক্ষাৎ অনিবার্য ধ্বংসের মধ্যে ঠেলে দিও না। বসো বসো শৈলেশ, সব কথা তোমার শুনব। দাঁড়াও, আগে কফি আনতে বলি। কিরিটি জংলিকে ডেকে 3 কাপ কফির আদেশ দিল। সে ঘরে ফিরে আসতেই শৈলেশ কি যেন বলতে উদ্যত হতেই কিরিটি মৃদু হেসে বললে, ফার্স্ট অফ অল গেট ইউর নার্ভস স্ট্রং মাই বয়। তারপর শুনবো তোমার কাহিনী। একটু পরেই জংলি ট্রেতে করে ধুমায়িত 3 কাপ কফি নিয়ে এলো। শৈলেশ তার কাহিনী শুরু করলো। তোমরা কেউ জানো না, যখন আমি বিলেত থেকে ব্যারিস্টার হয়ে ফিরে এলাম। কিরিটি মৃদুস্বরে বললে, আমি জানি সেসব কথা শৈলেশ। এসে দেখলে তোমার বাবা তোমার জন্য একমাত্র কলকাতার বাড়িটা ছাড়া কিছুই রেখে যেতে পারেননি, এবং শেষের 1 বছর কেবল ঋণ করেই তোমার বিদেশের খরচপত্র চালাচ্ছিলেন। আশ্চর্য, কেমন করে জানলে? তোমার বাবার অসুস্থতার সুযোগ নিয়ে তোমাদের আত্মীয় স্বজনরা তোমার বাবার চারপাশে এসে স্থায়ী আসন গেড়ে ওকে চুষতে শুরু করে দেন। হ্যাঁ, এবং সেই সময় কোনো এক ধনী মহাজনের কাছ থেকে অত্যন্ত উঁচু হারে সুদ দিয়ে বহু টাকা কর্য করেন। বাইরে এমন সময় জুতোর শব্দ পাওয়া গেল। কিরিটি সঙ্গে সঙ্গে আহ্বান জানালো, আসুন মিস্টার চৌধুরী। ঘরে এসে প্রবেশ করলেন সিআইডি পুলিশের ডেপুটি সুপার মিস্টার আর কে চৌধুরী। ব্যাপার কি কিরিটিবাবু, এত রাত্রে জরুরি তলব কেন? চৌধুরী একটা সোফায় বসতে বসতে প্রশ্ন করলেন। আর চোখে চেয়ে দেখলাম শৈলেশের সমগ্র মুখখানা যেন ছাইয়ের মতো ফ্যাকাশে হয়ে গেছে। ইনি আমাদের বন্ধু ব্যারিস্টার বাসু, মিস্টার চৌধুরী। সহসা একটা আর্ত অর্ধস্ফুট চিৎকার করে শৈলেশ জ্ঞান হারিয়ে সোফার পর এলিয়ে পড়ল। কিরিটি তড়িৎপদে উঠে শৈলেশের কাছে গিয়ে বললে, সুব্রত, শৈলেশ সেন্সলেস হয়ে গেছে দেখছি, চট করে 1 গ্লাস জল নিয়ে আয়। আমি জল আনতে ছুটে গেলাম। পরের দিন সকাল, কিরিটির বাইরের ঘরে আমরা সকলে বসে। ইতিমধ্যে শৈলেশ অনেকটা সুস্থ হয়ে উঠেছে। কিরিটি বলছিল, ভাগ্যের বিড়ম্বনা, শৈলেশকে আমি খুব ভালো করেই চিনতাম। মগজে বুদ্ধিবস্তুটা যে ওর কোনো দিনই তেমন খুব ধারালো নয়, এ আমার ভালো করেই জানা ছিল। ব্রিজ খেলার আসরে প্রথমেই যখন জানতে পারলাম নির্দোষ আমোদের মধ্য দিয়ে বিশেষভাবে জুয়ো খেলা চলছে পাকাপোক্তভাবে, তখন থেকেই ধরবার চেষ্টা করেছি রহস্যটা কোথায়। 2-3টে দিন আমার খেলা দেখতেই চলে গেল, কারণ নতুন খেলোয়াড়কে প্রথম থেকে বেশ ভালো করে একটু যাচাই না করে দেখা পর্যন্ত পাত্তা দিতে চায় না ওরা। তাই দলের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করতেই 2-3 দিন আমার চলে গেল। তারপর দেখলাম ও বুঝলাম খেলাটা প্রায় প্রতি রাত্রে একপক্ষীয় হয়, অর্থাৎ শৈলেশ যে দলে বসে সে দলেরই বেশিরভাগ দিন জিত হয়, এবং জিত মানে প্রচুর অর্থাগম। কিন্তু যে বা যারাই খেলতে আসুক, কেবল জুয়ার নেশাতেই রাতের পর রাত ওখানে হাজিরা দিতে পারে না। নিশ্চয় ওই খেলার নেশা ছাড়াও আরও কোনো বড় রকমের আকর্ষণ আছে, যার টানে প্রত্যহ সকলে এসে নিয়মিত ওখানে হাজিরা দেয়। দেখলাম প্রত্যহ খেলা শুরু হবার আগে নিয়মিতভাবে কফি পান ও বুফে ডিনার চলে। মনে হলো নিশ্চয়ই প্রাত্যহিক ওই আহার ও পান পর্বের মধ্যে কোনো আকর্ষণের বস্তু আছে। খাওয়ার মধ্যে থাকতে পারে না, কারণ প্রত্যহই খাবারের মেনু অদল বদল হয়। দ্বিতীয় লক্ষ্য করলাম কফি পানটা সকলেই বেশ আগ্রহের সঙ্গেই করে, এবং কেউ কেউ 2-3 বার পর্যন্ত কফি খায়। কফির 2টো পাত্র থাকতো, একটাতে থাকতো কফির মধ্যে ঘুমের ওষুধ মেশানো, দ্বিতীয় পাত্রের কফির সঙ্গে মেশানো থাকতো বিটার ও জিন।
এবং কফি পরিবেশন করত শৈলেশের প্রিয় ভৃত্য নাথু। ঘুমের ওষুধটা হচ্ছে সলিউবল বারবিটন। দুপাত্রের মিশ্রিত কফি খেতে খেতে ক্রমে নেশায় পরিণত হতো কফি খাওয়াটা, এবং ওই কফির নেশায় ছিল আসল আকর্ষণ এখানে নিয়মিত মিলিত হবার। প্রত্যেকে নেশায় বোধ হয়ে বসত ব্রিজের আসরে। নেশাগ্রস্ত চোখকে ফাঁকি দেওয়া খুব সহজ। শৈলেশ তখন নেশাগ্রস্ত লোকগুলোকে হাতের মুঠোর মধ্যে এনে তাসের গায়ে লাল কালো অক্ষরে লিখিত উপর ও নিচে সাংকেতিক সংখ্যাগুলোর দ্বারা অপরপক্ষের তাস জেনে নিয়ে খেলতে শুরু করত। তাস সব জানা থাকলে তাসের খেলায় জেতা বিশেষ কোনো কঠিন ব্যাপার নয়। সাংকেতিক অক্ষরগুলো হচ্ছে টেক্কায় 1, কিংয়ে কে, কুইনে কিউ, জ্যাকে জে, তারপর যথাক্রমে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10-এর বেলায় 0 এই পর্যন্ত ছিল শৈলেশের ডিউটি। এবার এ ব্যাপারে যার আসল ব্রেন তার কথায় আসব। শৈলেশ পুওর, হি ওয়াজ অ্যান ইনস্ট্রুমেন্ট অনলি, এবং লাভের 1/3 অংশীদার ছিল মাত্র। এতক্ষণ কিরিটির কথা গভীর মনোযোগের সঙ্গে শুনছিলাম। এবার চমকে তাকালাম মুখের দিকে। তাই এবার আসল গল্পের মধ্যে আমরা আসছি। আগেই বলেছি শৈলেশের বুদ্ধিবস্তুটা তেমন প্রখর ছিল না, এবং তার সেই মোটা বুদ্ধির সুযোগ নিয়ে নিয়ে যিনি কর্মক্ষেত্রে এগিয়ে এলেন তিনি শৈলেশের সামনে লোভের জাল বিছিয়ে ওকে করলেন আকর্ষণ। এবার শৈলেশই বলে ওঠে, সত্যি আমাকে বললেন সব দেনা আমার তিনি শোধ করে দেবেন এবং নিয়মিত আমাকে টাকা উপায়ের ব্যবস্থাও করে দেবেন। আমার তখন ভীষণ দৈন্য অবস্থা, প্রায় উপবাসের জোগাড়। তার প্রস্তাবে রাজি হওয়া ছাড়া আমার দ্বিতীয় পন্থা ছিল না। শুধু তাই নয়, যে মহাজনের কাছে বাবার সর্বোচ্চ বাধা পড়েছিল ইনিই তিনি। খেলার ছলে প্রত্যেককে নেশাগ্রস্ত করে সংকেতের সাহায্যে দানের পর দান আমরা জিতে চললাম, এবং টাকার বেলায় তোমার হতো মাত্র 1/3 শেয়ার। কিরিটি মৃদু হেসে বলে, হ্যাঁ, এবং যদি আমার ভুল না হয়ে থাকে তিনি পার্টি জোগাড় করে আনতেন, কেমন কি না? হ্যাঁ, না হলে তুমিই বলো কি করে ওইসব বড় বড় লোকেদের সঙ্গে আমার যোগাযোগ ঘটতে পারে? খটখট করে দরজার কড়া নড়ে উঠল। আসুন সুব্রত, দরজাটা খুলে দাও। আমি উঠে গিয়ে দরজা খুলে দিতেই যিনি এসে কক্ষে প্রবেশ করলেন তাকে দেখে আমরা সকলেই যুগপৎ বিস্মিত না হয়ে পারলাম না। মুখে মৃদু সাফল্যের হাসি। এই যে মিস্টার বাসু। চিবিয়ে চিবিয়ে উনি বললেন। হঠাৎ সুপার মিস্টার চৌধুরী উঠে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বললেন, আপনাকে অ্যারেস্ট করলাম। হোয়াট ইজ অল দিস? রাগ মিশ্রিত কণ্ঠে বললেন উনি। আদালতেই সেটা ব্যাখ্যা হবে মিস্টার, জবাব দিলেন মিস্টার চৌধুরী। কিন্তু কেন অ্যারেস্ট করছেন জানতে পারি কি? কণ্ঠস্বরে শ্লেষ। এই যে গ্রেপ্তারি পরোয়ানা, পড়ে দেখুন। আমরা সকলেই উঠে এলাম প্রসারিত কাগজটার দিকে। রামগড়ের কুমার বাহাদুর শ্রী হরিরামকে মাদকদ্রব্যের চোরা কারবার করবার জন্যে গ্রেপ্তার করা হলো। কিরিটি সত্যিই অতীব ধূর্ত। ব্রিজ খেলার ধার কাছ দিয়েও যায়নি, একেবারে সোজাসুজি মাদকদ্রব্যের চোরা কারবারের অভিযোগ। বজ্রআটুনি। শুনলেন নিহার রঞ্জন গুপ্তের গোয়েন্দা কাহিনী সংকেত। এতক্ষণ যারা ধৈর্য ধরে গল্পটি শুনলেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা। এ ধরনের আরও গল্প শুনতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, গল্প বাতায়নের সঙ্গে থাকুন।